আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা, বিচার দাবি সাবেকদের। হাসিনা জয় টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ। জমে উঠেছে প্রচারণা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা হ্যারিস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আওয়ামী দুঃশাসনে গত ১৫ বছরে হত্যা, গুম আর বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিশেষ একটি অংশে নেতৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা। ইসলামী ব্যাংক থেকে ২১শে টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যম সবকিছু দখলে এস আলমের লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তারাই। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় উত্থান ঘটেছে এস আলমদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অপশাসন থেকে মুক্তির পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। মানিক শিকদারের বিশেষ প্রতিবেদন। সদ্য চাকরিচ্যুত রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, মেজর জেনারেল জিয়াউল হাসান, এমন আরও বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত ১৫ বছরে দেশ জুড়ে চলতে থাকে হত্যা, গুম, দখলদারিত্ব আর লুটপাটের রোমহর্ষক অধ্যায়। সরাসরি তাদের নেতৃত্বে উত্থান ঘটে ব্যাংক খেকো, জমি খেকো এস আলমের। ২০১৭ সালের ২৭ নভেম্বর এশিয়ার শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক দখলে নেয় আওয়ামী লীগের এই অলিগার্ক। এর ২ বছর আগে ২০১৫ সালে ২৫ নভেম্বর একইভাবে দখলে নেয় মুক্ত চিন্তার খোলা জানালা হিসেবে পরিচিত সেই সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম ২১শে টেলিভিশন। গভীর এই ষড়যন্ত্রে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগেই আটক করা হয় ২১শে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালামকে। একের পর এক মিথ্যা মামলায় বিনা বিচারে জেল হাজতের অন্ধ প্রকোষ্ঠে দীর্ঘ ২.৫ বছর বন্দী করে রাখা হয় তাকে। তার একমাত্র অপরাধ সত্য এবং ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে অবিচল রাখার প্রত্যয়। ইটিভিটা এই সরকার কর্তৃক যে দখল হয়, তারা যে বিভিন্ন মিডিয়াকে তাদের কক্ষিগত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু ইটিভি দিয়েই শুরু হয়। তারা আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের ব্যবস্থা গ্রহণ করে। ইলেকশন কমিশন, দুদক, সশস্ত্র বাহিনী এবং কিছু বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদেরকে প্যাট্রোনাইজ করে ব্যাংকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। এস আলমের পক্ষে নগ্নভাবে কাজ করে যাওয়ার মাত্র কয়েক বছরের ব্যবধানে সামান্য নৌ কমান্ডার থেকে এম সোহায়েলের কপালে জোটে রিয়ার অ্যাডমিরাল পদ। একই সঙ্গে বনে যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। ঐতিহ্যবাহী নৌবাহিনীর সোহায়েল একমাত্র কর্মকর্তা যিনি কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড এবং গুরুত্বপূর্ণ কোনো সামরিক কোর্স ছাড়াই রিয়ার অ্যাডমিরালের পদ বাগিয়ে নেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে লুটপাট করেন হাজার হাজার কোটি টাকা। এই সমস্ত অফিসাররা আবার অনেক ব্যবসায়ী নির্দোষদের ছেলে পেলে ধরেও এরা ভিতরে আটকায় রাখতো এবং বলছে গুম করে দেওয়া হবে, খুন করে দেওয়া হবে, টাকা দেবো, এবং এদেরকে টাকা দিয়ে তারপর নাকি এই সোহেল, জিয়াউল হাসান আর এরা এগুলো করেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ মানুষের জমি দখল করে এস আলমের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ এপ্রিল ৫ জন নিরস্ত্র গরিব খেটে খাওয়া মানুষকে হত্যার নেতৃত্বেও ছিলেন এই সোহায়েল। হত্যা, গুমসহ অসংখ্য ভয়ঙ্কর অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে তাকে করা হয় চাকরিচ্যুত। আমাদের যে সরকার কাঠামো ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, তারা তাদের নিজ স্বার্থে এবং আমাদের কিছু কতিপয় অফিসার যারা নিজেদের প্রফেশনালিজমটাকে ভুলে যে অন্যের কাজগুলো করেছে এবং সেই কাজ করতে যেয়ে নিজেরা কিছু ব্যক্তিগত সুবিধাও গ্রহণ করেছে।
প্রায় ৬ বছর ধরে ডিজিএফআই এর মহাপরিচালক পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমিয়েছেন ৫ আগস্ট গণ অভ্যুত্থানের দুদিন আগেই। তবে এখনও বহাল তবিয়তে আছেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মূল হোতা র্যাবের তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম। বিভিন্ন সময় হয়েছেন নানাভাবে পুরস্কৃত, হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। কিন্তু এ ধরনের কথিত কিছু সামরিক কর্তা ব্যক্তির কারণে পুরো বাহিনী বারবার বিতর্কিত হবে এমনটা মানতে পারছেন না সংশ্লিষ্টরা। ডিজিএফআইকে তারা ব্যবহার করে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, তাদের নিজস্ব রাজনৈতিক অভিলাষ এগুলো চরিতার্থ করার জন্য। এটা সেনাবাহিনীকে মানুষের কাছে হেয় করার জন্য আর একটা হীন প্রচেষ্টা ছিল এই সরকারের। কেবল চাকুরিচ্যুতি, অব্যাহতি কিংবা ওএসডি করা নয়, অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিকল্প নেই বলে মত সাবেক সেনা কর্মকর্তাদের। তারা বলছেন এসব দুষ্কৃতিকারী ভবিষ্যতে যাতে কোনো অবস্থায় দেশ ছেড়ে পালাতে না পারেন। আমি মনে করি যারা এই ধরনের কাজের সাথে সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে নিজেদের আমাদের এই সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করেছে, এই ভাবমূর্তিকে ফেরত আনার জন্যে এই সকল অফিসারদের বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। আগামীতে কোনো সেনা সদস্য যেন বিশেষ কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হন তার নিশ্চয়তা বিধানেরও দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করছে তাদের জন্য দেশের প্রচলিত আইনেও তাদের বিচার হওয়া উচিত। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি অর্থ আত্মসাৎ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে এমন সব তথ্য। এতে দুটি কোম্পানির মাধ্যমে শেখ হাসিনার বিভিন্ন দেশে অর্থ পাচারের তথ্য উঠে আসে। রিপোর্ট দুলি মল্লিকের। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বলা হচ্ছে এটি বাস্তবায়ন হলে দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ হবে। তবে এই প্রকল্পেও দুর্নীতির সুযোগ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে তার নানা তথ্য। রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $1265 কোটি। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল বাজেট। এ বাজেট থেকে $500 কোটি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে আত্মসাৎ করেন শেখ হাসিনা। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের সহযোগিতায় এই দুর্নীতিতে মধ্যস্থতা করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পান টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। অভিযোগ রয়েছে পোচ্ছায়া লিমিটেড ও জুমানা ইনভেস্টমেন্ট নামে দুটি কোম্পানি চালু করেন টিউলিপ, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। ওই দুই কোম্পানির মাধ্যমেই শেখ হাসিনা যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় $90 কোটি পাচার করেন। 2013 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। শিকাগোতে আজ থেকে শুরু হচ্ছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। এই সম্মেলনেই চূড়ান্ত হবে মার্কিন প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের মনোনয়ন। বিভিন্ন জরিপে ট্রাম্পের চেয়ে এখন 6 পয়েন্টে এগিয়ে রয়েছে কমলা। সম্মেলন শুরুর আগেই রানিং মেট টিম ওয়ালজকে সঙ্গে নিয়ে শিকাগোতে পৌঁছান কমলা হ্যারিস। 4 দিনব্যাপী সম্মেলনেই চূড়ান্ত হবে হ্যারিসের প্রার্থিতা। যদিও এরই মধ্যে অনলাইন ভোটে দলের 50% বেশি নেতাকর্মীদের সমর্থন পেয়েছেন হ্যারিস। গেল 21 জুলাই নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট দলের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। এই সপ্তাহে হ্যারিসকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর প্রচারণা নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করেন। এ নিয়ে এখন খোদ দলের মধ্যেই সমালোচনার মুখে তিনি। সংবাদ মাধ্যম এবিসি ও রয়টার্সের জরিপে দোদুল্যমান 4 রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে কমলা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়, বিচার দাবি স্বজনদের। গাজায় যুদ্ধবিরতির চেষ্টা, নভেম্বরের মতো মধ্যপ্রাচ্যে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। আমন্ত্রণ আবারও ২১শে সংবাদ। বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। নগরী জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছেন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তলিয়ে গেছে হালির শহর, আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা, চকবাজার, বাকুলিয়া, মুরাদপুর, সুলকবহর, বহদ্দার হাটসহ নগরীর নিম্নাঞ্চল। বাসাবাড়িতে নালা নর্দমার দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ায় দুর্ভোগে আরও চরমে পড়েছেন। সকালে বিপাকে পড়েন শিক্ষার্থী অফিসগামীরা। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের বিভিন্ন প্রকল্পে প্রায় ১১,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বর্ষা এলেই রেহাই মেলে না নগরবাসীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গুরুতর আহত অনেকেই পার করছেন মানবতর জীবন। ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবি সবার। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার চণ্ডীপুরের কৃষক পরিবারের সন্তান শরীফুল ইসলাম মিরাজ লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে তার সেই স্বপ্ন এখন হারাতে বসেছে অন্ধকারে। নিজের অধিকার আদায়ে সদ্য বিবিএ পাশ করা মিরাজও যোগ দেন কোটা বিরোধী আন্দোলনে। ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় অন্যান্যদের মতো পুলিশের শটগানের ছররাগুলিতে ক্ষতবিক্ষত হয় মিরাজের শরীর। ছররাগুলি লাগে তার চোখেও। এতে নিভে যাওয়ার শঙ্কায় তার দু চোখের আলো। দুই চোখেই গুলি লাগে, এক চোখের বাম চোখের কোনায় শিরে। এই চোখে আমি সারা জীবন ঝাপসা দেখব, এবং ডান চোখে আমার এখনো বুলেট আছে, এবং ওই বুলেটটা এমন এক জায়গায় আছে, ডাক্তার বলছে রেটিনা ছিঁড়ে গেছে, আপনি আর কখনো দেখতে পাবেন না। দেশকে আলোর পথ দেখাতে অনেক কষ্টে ছেলেকে পড়ালেখা করিয়েছেন কৃষক বাবা মা। ছেলের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় তারা। বেসরকারি ভার্সিটিতে পড়াইছি কত কষ্ট করে, এখন সেই ছেলে চোখে দেখতে পাচ্ছে না, আমি এখন কি করব। এদিকে শটগানের ছড়াগুলির দগদগে ক্ষত নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গার্মেন্টস কর্মী নবী হোসেন। যে এত কষ্ট করে এত সুন্দর একটা বিজয় এনে দিছি। নবী হোসেনের মতো আরও ২৪ জন আন্দোলনকারী স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন। তবুও আন্দোলনের সাফল্যে গর্বিত তারা। বিচারের দাবি স্বজনদের। আমরা মিছিল করে আসার সময় আমাদের পিছন থেকে কুবানো হয়েছে, এর পাতালে কুবানো হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় নভেম্বরের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় রোববার ইসরায়েলের তেল আবিবে পৌঁছান ব্লিংকেন। কাল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে যাবেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বিভেদ দূর করাই তার এবারের সফরের মূল লক্ষ্য। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সংশোধিত নতুন চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ স্পষ্ট। একই সঙ্গে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার বিষয়ে নাকচ করে দিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্য গাজায় বিমান হামলায় নিহত হয়েছে ৯ জন। এ নিয়ে গেল ১০ মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০। শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আওয়ামী দুঃশাসনে হত্যা, গুম আর দখল বাণিজ্যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা, বিচার দাবি সাবেকদের। হাসিনা জয়, টিউলিপ মিলে লুটপাট, রূপপুর পরমাণু প্রকল্প থেকে ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ। জমে উঠেছে প্রচারণা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা হ্যারিস।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।